তো কি হয়েছে? এখন শুনলেও ঝামেলা করবে, পরে শুনলেও ঝামেলা করবে। ঝামেলা তো করবেই, তাই না? না, পরে শুনলে অতটাও ঝামেলা করবে না, এখন যতটা করবে। কারণ তুমি আগের রিশাদ নাও। ভাইকে দেখাতে হবে তোমার ভালো রূপটাকে। ভাইয়ের কাছে তোমাকে ভালো লাগতে হবে। আর এই সব কিছু এখন সম্ভব নয়, আস্তে আস্তে সম্ভব, বুঝেছো? কিন্তু আঙুলের ইশারায় থামিয়ে দিল ফায়জা। কোনো কিন্তু না, আগে নিজের অবস্থান মজবুত করো। বাবা ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব দেওয়ার মতো সাহস তৈরি করো, তারপর সব। তোমার কি মনে হয় আমার সেই সাহস নেই? সাহস আছে, কিন্তু পরিস্থিতি নেই। এমন পরিস্থিতি তৈরি করো যেন ভাইয়া তোমাকে মেনে নেয়। আমি আসি, জলদি বাসায় ফিরতে হবে। আর হ্যাঁ, প্লিজ আমার সাথে এভাবে হঠাৎ করে কথা বলা কমিয়ে দিও না, আমার কষ্ট হয়, দম বন্ধ লাগে। রিশাদ হাসে। খুব বুঝদার হয়ে গেছো। আর বেশি দিন অপেক্ষা করাবো না তোমায়, খুব শীঘ্রই আপন করে নিব। ফায়জাও হেসে রিশাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। আকাশতুম্বী রাগ নিয়ে বাড়িতে প্রবেশ করেছে ফারিস। এসেই আগে উচ্চকণ্ঠে ফাইজাকে ডাকতে লাগলো। ফাইজা, ফাইজা। ফারিসের গলা শুনে রুম থেকে দ্রুত বের হলো মুস্কান। স্বামীর এমন গরম মুখ দেখে আঁতকে উঠে বলল, কি হয়েছে? ফাইজা তো এখনো ফিরেনি। ফাইজা এখনো ফিরেনি শুনে ফারিসের রাগ আরো বেড়ে গেল। সে ড্রয়িং রুমের সোফায় ধপ করে বসে ফাইজার জন্য অপেক্ষা করতে লাগলো। মুস্কান ভয়ে ভয়ে ফারিসের কাছে এসে উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করলো, আপনি এমন রেগে আছেন কেন? ফাইজা কি করেছে? ফারিস উত্তর দিল না। হিংস্র চোখ নিয়ে সদর দরজার দিকে তাকিয়ে রইল। মুস্কান একটা গ্লাসে পানি ভরে ফারিসকে খেতে দিল। ফারিস খেল না। মুখের সামনে থেকে মুস্কানের গ্লাস ধরে রাখা হাতটা সরিয়ে ফেলল। অজানা আশঙ্কায় বুক কাঁপছে মুস্কানের। আজ এত রেগে কেন এসেছে বুঝতে পারছে না। হাস্যোজ্জ্বল মুখ নিয়ে বাড়িতে প্রবেশ করলো ফাইজা। ডিং ডিঙিয়ে সদর দরজা দিয়ে ঢুকতেই ফারিস হাত ভাঁজ করে ফাইজার মুখোমুখি দাঁড়ালো। ভাইকে এভাবে সামনে দাঁড়াতে দেখে ফাইজার হাসি খুশি মুখ নিমেষেই নিভে গেল। ভয়ে ভয়ে ভাইয়ের মুখের দিকে তাকাতেই ফারিসের ভয়ঙ্কর রাগান্বিত চেহারা দেখে তার অস্তিত্ব কেঁপে উঠল। ফাইজার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে অত্যন্ত রুক্ষ মেজাজে বলল ফারিস, বলেছিলি আসতে ঘন্টাখানেকের মতো লাগবে, তাহলে এত দেরি হলো কেন? ভাইয়ের এমন রুক্ষস্বর শুনে ফাইজার গলা চোট্টের খড়ায় পরিণত হলো। কপাল, গলা, শরীর বেয়ে ঝর্ণার মতো ঘাম ছুটতে লাগলো। আমতা আমতা করে বলল, রাস্তায় অনেক জ্যাম ছিল ভাইয়া। বাক্য শেষ হওয়ার আগেই ফারিস শরীরের বেগে ফাইজার গালে থাপ্পড় বসালো। এক থাপ্পড়ে ফাইজার কান দিয়ে গরম ধোঁয়া বের হতে লাগলো। সবকিছু অন্ধকার দেখতে লাগলো। ঝাঁঝালো স্বরে চেঁচিয়ে উঠল ফারিস, মিথ্যে, 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 একের পর এক মিথ্যে বলে যাচ্ছিস তুই আমায়। কলিজায় এত সাহস আসলো কি করে? ভয়ে আর কান্নায় ফাইজার অবস্থা করুন। গালে মনে হচ্ছে আগুনের লাভা পড়েছে। ব্যথায় ঝাঁঝা করছে। কথা বলার মতো শক্তি খুঁজে পাচ্ছে না। মুস্কান স্ফুরিত হয়ে দ্রুত ফাইজাকে ধরতে গেলে ফারিস তাকেও ধমক দিল, খবরদার, ছুবে না ওকে, দূরে যাও। ফাইজার কাছে গিয়েও মুস্কান দুপা পিছিয়ে গেল। রাহিলা সরগম শুনে ছুটে রুম থেকে বেরিয়ে আসলো। বাড়িতে দু একজন কাজের লোক ছিল, তারাও ভয়ে এক কোনায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। কান্না করে চোখ, গাল, মুখ সব লাল করে ফেলেছে ফাইজা। ফারিসের বকা, ধমক, শাসনে তো এখনো বুকের ভিতর কাঁপছে। সে ভাবতেও পারেনি তার ভাই এত তাড়াতাড়ি সব জেনে যাবে। রিশাদকে ভুলে যাওয়ার কথা বলেছে ফারিস, আর কোনোদিনও যেন তার সাথে যোগাযোগ না করে, কথা না বলে, দেখা না করে। যদি করে তাহলে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবে। রিশাদকে ভুলে থাকার কথা চিন্তাও করতে পারে না ফাইজা। ভাবলেই শ্বাসরোধ হয়ে এসে বুক ফাটা কষ্ট হয়। বাড়িতে রাহিলা ছিল বলে ফাইজাকে বেশি কিছু বলতে পারেনি ফারিস। মুস্কান ফারিসকে থামাতে সফল না হলেও রাহিলা হয়েছে। ছোট চাচির কথায় ফারিস নিজের রাগটাকে দমিয়ে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। মুস্কান জানে ফারিসকে এত সহজে থামানো যাবে না, বাড়িতে এসে আবার শুরু করবে। তাই সে তার শ্বশুরকে ফোন দিয়ে যত দ্রুত সম্ভব বাড়িতে আসতে বলে। তারা রাস্তায় আছে, আসতে একটু সময় লাগবে বলেছে। রাহিলার সাথে কথা বলে তাজমহল এত ইমার্জেন্সি তলবের কথা জানতে চাইলে রাহিলা যতটুকু জানানো সম্ভব জানিয়ে দিয়েছে। দরজা লক করে কাঁদছে ফাইজা। মুস্কান ডেকেছে, রাহিলা ডেকেছে, কারো কথা শুনেনি। ফাইজার মাথায় এখন শুধু রিশাদ ঘুরছে। সে রিশাদকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে। ভাইয়া কোনোদিনও তাদের সম্পর্ক মেনে নিবে না, বাবাও না। কি করবে সে? নিজেকে পাগল পাগল মনে হচ্ছে।
একবার ভাবছে রিশাদের সাথে পালিয়ে যাবে, আবার ভাবছে এই কাজ কখনো করা যাবে না, বাবা ভাইয়া কষ্ট পাবে। কি করবে সে? কপালের দিকে চুলগুলো টেনে খামছে ধরল। বাবা ভাইয়া রিশাদ সবাইকে সে সমান ভালোবাসে, কারোর জন্য কাউকে কষ্ট দিতে পারবে না। গা থেকে ওড়না ছুঁড়ে চিৎকার করে কাঁদছে ফায়েজা। চোখের গাঢ় কাজল চোখের পানির সাথে লেপটে চারপাশে ছড়িয়ে আছে। ফায়েজার চিৎকারে চারপাশ ভারী হয়ে গেছে। মুস্কান রুমের বাইরে থেকেও শুনতে পাচ্ছে সে আর্তনাদ। সেও তো অসহায়, কিছুই করতে পারছে না। অস্থির হয়ে রিশাদকে ফোন করলো ফায়েজা। ফায়েজার কান্না ভেজা কণ্ঠ শুনে রিশাদ ঘাবড়ে গেল, উত্তেজিত হয়ে বলল। কি হয়েছে? ফায়েজা কান্নার জন্য কথা বলতে পারছে না। হেসকি তুলতে তুলতে বাড়িতে আসার পর যা যা ঘটেছে সব বলল। ফায়েজার থেকে কথাগুলো খুব কষ্টে বুঝলো রিশাদ। অফিস শেষে বাইক নিয়ে বাড়ি যাচ্ছিল সে। ফায়েজার মুখ থেকে সব শুনে বাইক ঘুরিয়ে হন্তদন্ত হয়ে মামার বাড়ি ছুটল। বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে ফায়েজাকে চিল্লিয়ে চিল্লিয়ে ডাকছে রিশাদ। মুস্কান সামনে আসতেই তাকে দেখে জিজ্ঞেস করলো, এই সমস্যা কি তোর হাজবেন্ডের? শুধু শুধু আমাদের মধ্যে ভিলেন হতে কেন চাইছে? মুস্কান ঘাবড়ানো স্বরে বলল, তো তুমি এখানে কেন এসছো রিশাদ ভাইয়া? প্লিজ চলে যাও, উনি তোমাকে দেখলে আরো রেগে যাবেন। রিশাদ ক্ষেপে বলল, ডাক তোর ওনাকে। রাগ কি শুধু তোর ওনারই আছে, আমাদের নেই? রিশাদের গলা শুনে রুমে দরজা খুলে ছুটে আসলো ফায়েজা। কাঁদতে কাঁদতে রিশাদের সামনে দাঁড়াতেই রিশাদ তার গাল দুটো হাতের তালু দিয়ে আগলে ধরল। নরম স্বরে বলল, কি অবস্থা করেছো নিজের? এত কাঁদতে হয়? আমি আছি না, আমি সব ঠিক করে দিব। রিশাদের নরম স্বরে ফাইজার কান্নার বেগ যেন আরো বেড়ে গেল। কাঁদতে কাঁদতে রিশাদকে জড়িয়ে ধরতে যাবে তখনই ভাইকে দেখে আটকে উঠল। ফারিস অগ্নি দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়ে আছে। নিজের পেছনে হাত মুষ্টিবদ্ধ করে ফারিসকে দাঁড়িয়ে থাকতে দেখে মুস্কানও চমকে গেল। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। মুস্কান মনে মনে খুব করে চাইছিল যেন ফারিস কিছুতেই এখন বাড়িতে না আসে, কিন্তু এই লোক কখন বাড়িতে এসেছে তারা কেউ টেরই পায়নি। উত্তেজিত হয়ে রিশাদের বাহু টেনে তাকে ফাইজার থেকে দূরে সরালো ফারিস। গর্জন ছুড়ে বলল, আমার বোন থেকে দূরে থাক। রিশাদ সোজা সাপটা জবাব দিল। থাকবো না। ফারিসের রক্ত টকবক করে উঠল। আঙুলগুলো মুঠ করে রিশাদকে ঘুষি মারতে গেলে ফাইজা রুখে দাঁড়ালো। অশ্রুসিক্ত কণ্ঠে হাত জোর করে বলল, প্লিজ ভাইয়া। ফারিস থেমে গেল। বোনের দিকে তাকিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলল, আমি ভাবতে পারছি না তুই রিশাদের মতো একটা ছেলের সাথে। কথার মাঝপথে থেমে গিয়ে বলল, বড্ড বড় হয়ে গেছিস। ফাইজা অপরাধীর মতো মাথা নুইয়ে ফেলল। ফারিস ক্ষুব্ধ কণ্ঠে বলল, তুই যদি একটা গার্মেন্টসের শ্রমিককেও পছন্দ করতি আমি মেনে নিতাম, কিন্তু এই রিশাদকে কখনোই না। কেন? আমাকে মেনে নিতে এত কিসের প্রবলেম তোর? সেটা তুই নিজেকে প্রশ্ন করে দেখ। আমি নিজেকে প্রশ্ন করে দেখেছি, কোনো উত্তর পাইনি। গার্মেন্টসের শ্রমিক নিয়ে প্রবলেম, তাই তো? ঠিক আছে, আমি কালই একটা গার্মেন্টসের শ্রমিক হিসেবে জয়েন করব। তোর বোনের জন্য সব করতে পারি, তবুও আমায় মেনে নে। ফাইজাকে সরিয়ে রিশাদের বুকের শার্ট চেপে ধরল ফারিস। মজা নিচ্ছিস আমার সাথে? মুস্কান আর ফাইজা ভয়ে জমে গেছে। এক ঝড়ের পর আরেক ঝড়, কিভাবে থামবে? তখনই দপ দপ পা ফেলে দরজা দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে জহির আর তাজমহল। জহির আগে ছেলের হাত থেকে রিশাদের শার্ট ছোটায়, উৎকণ্ঠা নিয়ে বলে, অন্যের ছেলের গায়ে হাত তুলে কোনো লাভ হবে না, মাথা ঠান্ডা করো। দোষ আমাদের, আমরা আমাদের মেয়েকে ঠিক রাখতে পারিনি বিধায় ও এমন করেছে। ফাইজা নিষ্প্রাণ স্বরে ডাকল, বাবা। চুপ! মেয়ের দিকে কটমট চোখে তাকিয়ে তাকে ধমক দিল জহির। ফাইজা দুই হাতে মুখ চেপে কান্না আটকাচ্ছে। মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে, বুক ফেটে চিৎকার আসছে। রিশাদ মলিন কণ্ঠে বলল, ওর কোনো দোষ নেই মামু। এবার রিশাদের দিকে কঠিন দৃষ্টি তাক করলো জহির। অত্যন্ত ভদ্র আর স্বাভাবিক কণ্ঠে বলল, চলে যাও এখান থেকে। আমার মেয়ের আশেপাশে, এই বাড়ির আশেপাশেও যেন তোমায় আর না দেখি। হঠাৎই রিশাদের বুক জ্বলে উঠল। সে ধপ করে জহিরের এক হাত নিজের দু হাতের মুঠোয় নিয়ে মিনতি ভরা কণ্ঠে বলল, কেন এমন করছেন মামু? বিশ্বাস করুন, আর কখনো কোনো খারাপ কাজ করব না। আপনার মেয়েকে আগলে রাখবো, কলিজায় ভরে রাখবো, আপনাদের মতোই ভালোবাসা দেব। আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন। জহির ফট করে নিজের হাত সরিয়ে নিল। রিশাদের দৃষ্টি ঘোলা হয়ে গেল। ফাইজা ঠোঁট কামড়ে নিজের কান্না আটকাচ্ছে।
ফারিস ভরাট স্বরে বলল। এসব ফিল্মি কথা বলে কোনো লাভ হবে না। তোর বাপ একটা পশু, তুই আর একটা পশু। আমি জেনে বুঝে আমার বোনকে তোদের মতো কোনো পশুদের ভিড়ে পাঠাবো না। এবার রিশাদেরও রাগ উঠে গেল, ক্ষেপে গিয়ে বলল। আমাদের মতো পশুদের ভিড়ে তোর ফুপিমনির মতো ভালো মানুষও আছে, সেটা ভুলে যাস না। না, ভুলে যাইনি। আমার ফুপমনির সাথে তোরা কি কি করেছিস সেটাও ভুলে যাইনি। তাই ভালো ভালো বলছি, চলে যা। তোর গায়ে আঘাত করলে ফুপমনি কষ্ট পাবে, যেটা আমি করতে চাইছি না। কর আঘাত, তোকে না করেছে কে? আঘাত করতে করতে শরীরের সব রক্ত ঝরিয়ে ফেল, তবুও তোর বোনটাকে আমায় দে। আমি আমার বোনকে কখনোই তোর কাছে দিব না। তাহলে আমাকে রেখে দে। এবার ফারিস সত্যি সত্যি রিশাদকে আঘাত করে বসলো। দ্বিতীয়বার আঘাত করতে গেলে তাজমহল ছেলেকে সামলালো। জহির রাগান্বিত স্বরে বলল। এই ছেলে, তোমাকে ভালোভাবে বলছি, বুঝতে কেন চাইছো না? আপনার মেয়েকে চাইছি মামু। জহির ফাইজার দিকে তাকায়। ফাইজা কান্না করে চোখ মুখ খুলিয়ে ফেলেছে। জহির শান্ত স্বরে বলে। কি চাইছো তুমি? ঠিক আছে, আমার মেয়ে যদি আমাদের ভালোবাসাকে অবজ্ঞা করে, আমাদের ছোট করে, আমাদের কথা অমান্য করে তোমার সাথে চলে যেতে চায়, তাহলে তুমি নিয়ে যাও। তাজমহল মুখ খুললেন। কি বলছেন এসব? জহির হাতের ইশারায় স্ত্রীকে থামিয়ে দিলেন। ফাইজার দিকে তাকিয়ে বললেন। কি তুই যাবি ওর সাথে? ফাইজা ছলছল চোখে বাবার দিকে তাকালো, অসহায় কণ্ঠে বলল। আমি তোমাদের ভালোবাসি বাবা, তোমাদের কখনো অবজ্ঞা করতে পারবো না। জহির পুনরায় রিশাদের দিকে তাকিয়ে ম্লান হেসে বলল। শুনলে তো? রিশাদ তাচ্ছিল্য সুরে বলল। গলায় ছুরি চালিয়ে বলছেন তুই কিন্তু মরবি না? এটা আদৌ সম্ভব? আমি এত কিছু বুঝি না। আমার মেয়ে যদি আমাদের বিরুদ্ধে গিয়ে তোমার সাথে চলে যেতে চায়, তুমি নিয়ে যেতে পারো। রিশাদ তেতে উঠে বলল। এটা ঠিক হচ্ছে না। আপনি ভালো করেই জানেন ফাইজা এমনটা কখনোই করবে না। জহির হেসে বলেন। তো বুঝলেই তো, আমি আমার মেয়েকে সামলাতে পারবো। তুমিও নিজেকে সামলে বাড়ি ফিরে যাও। এতটুকু বলে ফাইজার হাত ধরে টেনে নিয়ে ঘরে চলে গেলেন জহির। ফারিসও চলে গেল। থাকলো শুধু মুস্কান, তাজমহল আর রিশাদ। রাহিলাও দূর থেকে দাঁড়িয়ে সবকিছুই দেখলো, কিন্তু অতিথি হয়ে এসে ওদের ঘরের ব্যাপারে নিজেকে ঢুকালো না। রিশাদ হাসার ব্যর্থ চেষ্টা করে বলল। আমাকে পশু বলছে? আরে পশুদেরও তো হৃদয় আছে, ওদের তো সেটাও নেই। চোখ বেয়ে এক ফোঁটা জল ফ্লোরে পড়ল রিশাদের। সেটা দেখে মুস্কানের খুব খারাপ লাগলো। তাজমহল মায়া ভরা চোখে রিশাদের দিকে তাকালো। কিছু বলার জন্য উদ্ভূত হলে রিশাদ তাদের অগ্রাহ্য করে চলে গেল। ঘরে এসে মুস্কান রাগ দেখিয়ে প্রতিটি কাজ করতে লাগলো। ফারিসের দিকে ভুলেও তাকাচ্ছে না। ফারিসও মুস্কানকে পরোয়া করলো না। টাওয়াল নিয়ে সরাসরি সুইমিং পুলে চলে গেল। মুস্কান সেদিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বকতে লাগলো। অসভ্য, নির্দয়, পাষাণ লোক, বড় ভাই গিরি দেখাচ্ছে। বোনকে এত ভালোবেসে থাকলে বোন কিসে সুখী হবে সেটা কেন দেখছে না? ওয়ালেট রাখতে এসে মুস্কানের বিড়বিড়ানো প্রতিটি কথাই শুনেছে ফারিস। দীর্ঘশ্বাস ফেলে ওয়ালেট হাতে নিয়ে আবার চলে গেল। বোনকে ভালোবাসে বলেই মোখলেস শেখের মতো এমন একটা লোকের বাড়িতে নিজের বোনকে পাঠাতে চাইছে না সে। যে লোক টাকার জন্য নিজের মেয়ের ক্ষতি করতে চায়, সেই লোক তার বোনের কি না করতে পারবে? সেই লোকের ছেলেও বা কেমন হবে? যে যাই বলুক, সে কখনো এই সম্পর্ক মেনে নিবে না। মাঝরাতে পেটের ব্যথায় আর্তনাদ করে ঘুম থেকে উঠে বসল মুস্কান। ফারিস পাশেই শোয়া ছিল। তার চোখে ঘুম নেই। শুয়ে শুয়ে আজকের হয়ে যাওয়া ঘটনা নিয়েই চিন্তা করছিল। মুস্কানের আর্তনাদে সে ধরফর করে উঠে বসল। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল। কি হয়েছে? পেটে পেইন হচ্ছে? মুস্কান পাত্তা দিল না ফারিসের কথা। নিজের পেটের দিকে তাকিয়ে বাচ্চাদের উদ্দেশ্য করে বকতে শুরু করলো। এই সমস্যা কি তোদের? হ্যাঁ, আমার পেটটাকে কি ফুটবল মাঠ পেয়েছিস যে দুটো মিলে একসাথে লাথি মারা শুরু করেছিস? ব্যথা লাগে না আমার? পাপার মতো মানুষকে কষ্ট দিতে ভালো লাগে খুব, তাই না? তোরা বাচ্চা মানুষ, পেটে থাকবি, খাবি দাবি, ঘুমাবি। তোরা কেন এত নড়াচড়া করবি? শান্তিতে একটু ঘুমোতেও পারি না তোদের জ্বালায়। সব কটা মিলে আমার জীবনটাকে একদম তেজপাতা বানিয়ে দিচ্ছিস। ফারিস হতভম্ব হয়ে কেবল শুনে গেল মুস্কানের কথাগুলো। তার এখন কেমন রিয়াকশন দেওয়া উচিত সে বুঝতে পারছে না। আজ সন্ধ্যা থেকেই মুস্কান ঠিকমতো কথা বলছে না তার সাথে। যেটুকু বলছে হয় খোঁচা মেরে নয়তো খিটখিটিয়ে। পেটের ব্যথায় ফুফিয়ে কাঁদছে মুস্কান। ফারিস আদুরিভাবে মুস্কানকে টেনে বুকে জড়াতে গেলে মুস্কান ঠেলা মেরে সরিয়ে দিল। ছোবেন না আমায়। ফারিস শুনল না।
জোর করে মুস্কানকে টেনে তার মাথাটা নিজের বুকে আগলে ধরল, মাথায় চুমু দিয়ে বলল, কাঁদে না, কাল দিন বাদেই বাচ্চারা তোমার কোলে থাকবে, তখন আর কষ্ট হবে না। মুস্কান জোর করে ফারিসের বুক থেকে ছোটার চেষ্টা করলো, জিদ দেখিয়ে বলল। ছাড়ো না ভাই। ফারিস ছাড়ল না, আস্তে করে ফিসফিসিয়ে বলল। বি কুল। হসপিটালের কেবিনে বসে মাকে জড়িয়ে ধরে কাঁদছে মুস্কান, হাতে ক্যানোলা লাগানো। ভাইয়া তার মুখটা এইটুকুনি হয়ে আছে, একটু পরেই তার সিজার করানো হবে। সেটা মনে করলেই মুস্কানের সমস্ত শরীর শিরশির করছে, হাত পা অবশ হয়ে আসছে, বুক ঢিপ ঢিপ করছে, গলা শুকিয়ে যাচ্ছে। কেবিনে বেশি মানুষ অ্যালাউ করা হয়নি বলে সকলেই কেবিনের বাইরে বসে আছে। নাতির সিজার বলে রাতুলকে নিয়ে সকাল সকালে এরশাদ তালুকদার ঢাকায় চলে এসেছেন। তিনি কিছুক্ষণ মুস্কানের মাথায় হাত বুলিয়ে মোলায়েম স্বরে কথা বলে এখন কেবিনের বাইরের চেয়ারগুলোতে বসে আছেন। সব কাজকর্ম বাদ দিয়ে জহিরও তার আব্বাজানের পাশে বসে আছেন। প্রথমবার দাদা হওয়ার আনন্দটা অন্যরকম। জামিল আর শিল্পী এইমাত্র হসপিটালে আসলেন, এসে আগে মুস্কানের সাথে দেখা করলেন। জিন্নাত আসেনি, কেন আসেনি সেটা জানতেও কারো বাকি নেই। ফারিসের ছোট মামা রাসেলও এসেছে আজ। তার বউ কেয়া 6 মাসের প্রেগনেন্ট, তাই অল্প কিছুক্ষণ থেকেই আবার চলে গেছে। দৌড়াদৌড়ি করে হসপিটালের সব ফর্মালিটিস পূরণ করছে ফারিস। একদিকে টেনশন, অন্যদিকে তাকে সব সামলাতে হচ্ছে। তাজমহল আর রাহিলা প্রয়োজনীয় যা যা লাগবে সবকিছুই গুছিয়ে নিয়ে এসেছে। রাহিলা বারবার মেয়ের চোখের পানি মুছিয়ে দিচ্ছে, শিল্পী বোঝাচ্ছে। তাজমহলও সাহস দিচ্ছে, কিন্তু কারো কথা কানে তুলছে না মুস্কান। সে কেঁদে কেঁদে বলছে বাড়ি চলে যাবে, সে সিজার করাবে না, পেট কাটতে দিবে না। ওটিতে নিয়ে যাওয়ার আগে ফারিসের হাত চেপে ঢুকরে কেঁদে দিল মুস্কান। ফারিসের চোখও লাল। কাল থেকে ফারিসের সাথে যতই কথা না বলুক, রাগ দেখাক, খিটমিট করুক, এখন আর সেটা করতে পারল না মুস্কান। লোকটার ক্লান্ত উদ্বিগ্ন চেহারা দেখে সে নিজের আবেগ ধরে রাখতে পারল না। ফুফিয়ে ফুফিয়ে কেঁদে ভেজা কণ্ঠে বলল, আমার সত্যি খুব ভয় করছে। মা চাচি সকলের সামনেই মুস্কানের কপালে চুমু দিল ফারিস। ক্যানোলা লাগানো হাতটা মুঠোতে নিয়ে বলল, ভয়ের কিছু নেই। ভাবো যে তুমি তোমার বেবিদের আনতে চাচ্ছ, আর কিছুক্ষণ পরেই তাদের তুমি ছুঁতে পারবে, চুমু খেতে পারবে, কোলে নিতে পারবে। ওরা একসময় তোমাকে মাম্মা বলে ডাকবে। নর্মাল ডেলিভারিতে তোমার লাইফ রিস্ক হবে মুস্কান, সাথে বেবিদেরও ক্ষতি হবে। তুমি কি চাও তোমার বেবিদের ক্ষতি হোক? মুস্কানের দু চোখ বেয়ে অবিশ্রান্ত পানি পড়ে। সে দুদিকে মাথা নাড়িয়ে না বলল। ফারিস মুস্কি হেসে মুস্কানের চোখের পানি মুছে দিল, কোমল স্বরে বলল, তাহলে আর কাঁদবে না। ভালোই ভালোই আমার বেবিদের নিয়ে আসো। কথা দিচ্ছি আর কোনোদিনও বাচ্চা কাচ্চার নামও নিব না। ফারিসের শেষের কথাটাই হেসে দিল মুস্কান, সিক্ত কণ্ঠে বলল, দোয়া করবেন। ফারিস পুনরায় মুস্কানের কপালে চুমু খেল। তার চোখের এক ফোঁটা পানি টুপ করে মুস্কানের গালে পড়ল। অবশ্যই। মুস্কানকে ওটিতে ঢোকানোর সাথে সাথে ফারিসের অস্থিরতা শুরু হলো। সমানে পায়চারি করতে করতে বারবার ওটির দরজার দিকে তাকাচ্ছে। মুস্কানের কিছু হবে না তো? এই টেনশন 1 মিনিটও তার মাথা থেকে যাচ্ছে না। মুস্কানকে সাহস জুগিয়ে সে নিজে এখন ভয় পাচ্ছে। ঘামে ভিজে ফারিসের শার্ট একাকার, বারবার উদ্বেগ হয়ে কপালের ঘাম মুছছে। নাতির এমন অস্থিরতা দেখে এরশাদ তালুকদার নিজেই ফারিসের দিকে এগিয়ে গেলেন। নাতির কাঁধে হাত রেখে শান্ত স্বরে বললেন, স্থির হও, তোমার বউয়ের কিছু হবে না। বসো এখানে আমার পাশে। তাজমহলকে উদ্দেশ্য করে বললেন, ওকে একটু পানি খেতে দাও তো, পুরো আমার মতো হয়েছে, বউ ছাড়া একদম চলে না। এরশাদ তালুকদারের কথায় বাড়ির সবাই চিন্তার মাঝেও হেসে দিল। পাক্কা 45 মিনিট পর দুটো নার্স তোয়ালে মোড়ানো সাদা ফকফকে দুটো বাচ্চা নিয়ে বাইরে বেরিয়ে এলেন। নার্সদের কোলে থেকে বাচ্চা দুটো গলা ফাটিয়ে চিৎকার করছে। ফাইজা এক কোনায় চুপচাপ বসেছিল। বাচ্চাদের কান্না শুনে সবার আগে সেই দৌড়ে আসলো, খুশিতে বাকবাকম হয়ে বলল, মা, আমি ফুপিমনি হয়ে গেছি। দু চোখে পানি চিকচিক করছে তাজমহলের। সেও দৌড়ে এসে সবার আগে একটা বাচ্চাকে কোলে নিল। যে নার্সটি থেকে নিয়েছে সেই নার্সটি বলল, এটা বয়। অপর নার্সটির কোলের বাচ্চাটি দেখিয়ে বলল, ওটা গার্ল। আত্মহারা হয়ে নাতির মুখে চুমু খাচ্ছে তাজমহল। শিল্পী অন্য নার্সটি থেকে বাচ্চাটাকে কোলে নিয়ে রাহিলার কাছে নিয়ে আসলো।
একটা চেয়ারে বসে মেয়ের জন্য কাঁদছিল রাহিলা। নাতনির মুখ দেখে এবার জোরে কেঁদে দিল। একে একে জহির, এরশাদ তালুকদার, জামিল, রাতুল, ফাইজা সবাই বাচ্চাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সবাই যখন বাচ্চাদের নিয়ে হাসছে, খেলছে, মজা করছে, তখন রাতুল চারদিকে চোখ ঘুরিয়ে ফারিসকে খুঁজল। না পেয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, ফারিস ভাইয়া কোথায়? রাতুলের কথায় বাকি সবাইও চারপাশে চোখ ঘুরিয়ে ফারিসকে খুঁজতে লাগলো। বাচ্চাগুলোর কান্না ততক্ষণে থেমে গিয়েছে। তাজমহল বলল, তাই তো, এতক্ষণ তো এখানেই ছিল। আমি এখানে মা। মাথা থেকে টুপিটা নামাতে নামাতে কথাটি বলল ফারিস। সে এতক্ষণ হসপিটালের নামাজ ঘরে ছিল, নামাজ পড়তে গিয়েছিল। ছেলেকে দেখে উৎফুল্ল হয়ে বলল তাজমহল, দেখো ফারিস, তোমার ছেলে আমাদের দাদু ভাই দিদি ভাই দুটোই হয়েছে, একদম তোমার মতো দেখতে। তখনই তাজমহলের কোলে থাকা বাচ্চাটি কেঁদে উঠল। একটা কাঁদতে 1 মিনিটও দেরি করলো না, সাথে সাথে অপর বাচ্চাটিও কেঁদে উঠল। বাচ্চাদের কান্না শুনে কলিজা ঠান্ডা হয়ে গেল ফারিসের। ঘোলা চোখে তাকালো তাদের দিকে, প্রাণ ভরে দেখলো তার বাচ্চা, তার কলিজা। তাদের কান্না শুনতেও তৃপ্তি লাগছে। নার্সদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো ফারিস, আমার ওয়াইফের কি অবস্থা? ও কেমন আছে? ফারিসের কথায় বাড়ির সবার টনক নড়ে। তাই তো, বাচ্চাদের পেয়ে তো তারা মুস্কানের কথা ভুলেই গিয়েছিল। একটি নার্স বলল, আপনার ওয়াইফের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। অল্প বয়সে বেবি নেওয়ার জন্য আর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ওনার খিঁচুনি এসে পড়েছে। পায়ের পাতা থেকে মাথার তালু অবধি শিরশির করে উঠল ফারিসের। দৃষ্টি ছলছল, বিদ্যুৎ গতিতে বলল, এখন এখন কেমন আছে ও? ব্লাড দেওয়া হচ্ছে, খিঁচুনিও কমেছে, এখন আশঙ্কা মুক্ত। একটু পরেই কেবিনে দেওয়া হবে। বুক থেকে বড় মাপের একটা পাথর নেমে গেল ফারিসের। সকলেই শান্তির নিঃশ্বাস ফেলছে। মুস্কানকে কেবিনে দেওয়ার পর একে একে সবাই তার সাথে দেখা করলো। ব্যথায় চোখ মুখ খিচে শুয়ে আছে মুস্কান। তার শরীরের সমস্ত শক্তি যেন কেউ শুষে নিয়েছে। গলা শুকিয়ে চোট্টের খরায় পরিণত হয়েছে। বারবার পানি পানি করছে, কিন্তু তাকে কোনো নার্সই পানি দিচ্ছে না। কাঁদতে কাঁদতে মুস্কান তার আম্মাকে রিকোয়েস্ট করলো, আম্মা, আমাকে একটু পানি দিতে বলো আম্মা, আমার খুব কষ্ট হচ্ছে আম্মা। এক ফোঁটা পানি শুধু জিহ্বার আগায় ছোঁয়াবো আম্মা। রাহিলা কিছু বলার আগে একজন নার্সের কড়া সুর শোনা গেল, একদম না, মায়া করে কেউ পানি দিবেন না, ওনাকে এখন পানি খাওয়ানো নিষেধ। মুস্কানের চোখের কার্নিশ বেয়ে অঝোর ধারায় অশ্রু পড়ছে। মা হওয়া এত কষ্টের কেন? সারাটা দিন না খেয়ে ছটফট করে নীরবে কান্না করে কাটালো মুস্কান। মাঝরাতে ফারিস মুস্কানের সাথে একটু আলাদা কথা বলার সুযোগ পেল। মুস্কান তখন চোখ বুজে শুয়েছিল। ফারিস মুস্কানের উপর ঝুঁকে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। চোখ খুলে ফারিসকে নিজের উপর ঝুঁকে থাকতে দেখে ক্ষীণ হাসল মুস্কান। মৃদু স্বরে বলল, এমন এমন উদ্ভ্রান্তের মতো লাগছে কেন? ফারিস কিছু না বলে মুস্কানের একটি হাত তার হাতের মুঠোয় আঁকড়ে ধরল। এক নাগাড়ে হাতের উল্টো পিঠে কয়েকটি চুমু খেয়ে ফিসেল স্বরে বলল, খুব কষ্ট হচ্ছে তাই না? মুস্কান আবারও হালকা হাসল। কই না তো, আমার তো সুখ সুখ লাগছে বেবিদের দেখে। আপনি ওদের কোলে নিয়েছেন? ফারিস দুদিকে মাথা নাড়ালো। ভয় লাগে, ওরা যেই ছোট, যদি পড়ে যায়। মুস্কান একটু জোরে হাসতে গিয়ে পেটে টান অনুভব করলো। ব্যথায় চোখ খিচে বন্ধ করে আবার খুলল। ফারিস ব্যথিত নয়নে তাকালো, লহু স্বরে বলল, তোমার সব ব্যথা আমার হোক, জলদি সুস্থ হয়ে যাও বাবুদের আম্মা। পরদিন সকালে ফারিসের সকল বন্ধু বান্ধবীরা বেবিদের দেখতে আসলো। হাতে নিয়ে আসলো নানান ধরনের গিফট। বেবিদের জন্য এত এত গিফট নিয়ে এসেছে যে পুরো বেড ভরে গিয়েছে। বেবিদের নিয়ে ফারিসের বন্ধু বান্ধবীদের মাতামাতি আনন্দ দেখে মুস্কানেরও খুব ভালো লাগলো। সব থেকে বেশি অবাক হলো মুস্কান তাদের সাথে হিয়াকেও আসতে দেখে। মেয়ে বেবিটাকে কোলে নিয়ে হিয়া বারবার ফারিসের দিকে তাকাচ্ছে। কাহিনীটুকু চোখ এড়ালো না মুস্কানের। মেয়েটি যত ভদ্র হয়েই থাকুক না কেন, তাকে এখানে দেখে মুস্কানের ভালো লাগছে না, কেমন যেন গা জ্বলছে। হিয়া যেন সবই বুঝলো। তাই তো যখন সবাই আড্ডা দিতে কথা বলায় ব্যস্ত, তখন সে মুস্কানের পাশে বসে ফিসফিসিয়ে বলল, হেই লাকি গার্ল মুস্কান, আমাকে এখানে দেখে তোমার খুব রাগ হচ্ছে তাই না?
মুস্কান চুপ হয়ে রইল। হিয়া স্পষ্ট হেসে বলল, আমি বুঝতে পারছি তোমার রাগ হচ্ছে, আমারও হচ্ছে, ভীষণ জ্বলছে বুকের ভেতরটা। এই যে দেখো কত কষ্ট করে ঠোঁটে হাসি ঝুলিয়ে রেখেছি। কেউ আমাকে এখানে আনতে চায়নি জানো, আমি খুব জোর করে এসেছি। তুমি যেই জন্য আমার প্রতি রেগে আছো সেটা কিন্তু অনর্থক। এখানে আসার পর ফারিস কিন্তু একবারের জন্য আমার দিকে তাকায়নি, বরং আর চোখে বারবার তোমার দিকে তাকাচ্ছে। তুমি এত লাকি কেন মুস্কান? মুস্কান অবাক হয়ে তাকাতেই পানিটুকু মুছে নিয়ে ভাঙা কণ্ঠে বলল, এত সহজে ফারিসকে কি করে পেয়ে গেলে মুস্কান? তাকে পেয়েছো, তার সন্তানের মা হয়েছো, তার ভালোবাসা পাচ্ছ, যত্ন পাচ্ছ, স্পর্শ পাচ্ছ। হাউ লাকি ইউ আর। আমার তোমাকে খুব হিংসে হয়, খুব। ফারিস যদি তোমার মুগ্ধতায় না আটকাতো, আমি যে কোনো মূল্যে ওকে আমার করে ছাড়তাম। কিন্তু আফসোস, সে তোমাতে আসক্ত। অনেক চেষ্টা করেছি জানো ওকে আমার করতে, আমার দিকে ফেরাতে, কিন্তু পারিনি। সে তুমি ছাড়া কিছু বোঝে না। কে জানে কি পেয়েছে তোমার মাঝে। মুস্কান বিরক্ত স্বরে বলল। আপনি এগুলো আমায় কেন বলছেন? হিয়া হাসে, চোখের কোণায় জমে থাকা পানিটুকু মুছে বলে, বলছি কারণ না চাইতেও যেই মহামূল্যবান জিনিসটা পেয়েছো সেটা যত্নে রেখো। আমি পরশু অস্ট্রেলিয়া চলে যাচ্ছি, আর কখনো এই দেশে ফেরা হবে কিনা জানি না, কিন্তু যাওয়ার আগে তোমাকে, ফারিসকে আর তোমাদের মিষ্টি বেবিদেরকে দেখে গেলাম। আমার জন্য দোয়া করো। মুস্কান অবাক হয়ে বলল, আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, তোমরা ভালো থেকো। টয়া জোর গলায় হিয়াকে ডাকলো। কি রে হিয়া, যাবি না নাকি? আমরা তো চলে যাচ্ছি। হিয়া উঠে দাঁড়ালো, মুস্কানের হাতে একটা গিফটের বক্স দিয়ে বলল, চলে যাচ্ছি, এটা তোমার বেবিদের দিও। সকলেই মুস্কান আর ফারিসের থেকে বিদায় নিয়ে চলে গেল। প্রায় 4 দিন পর মুস্কানকে বাসায় নিয়ে আসা হলো। বাচ্চাদের নিয়ে বাড়িতে আসা মাত্রই হই হুল্লোড় পড়ে গেল। জহির, তাজমহল, ফাইজা সবাই সবকিছু ফেলে বাচ্চাদের নিয়েই পড়ে থাকে। মুস্কানের যত্ন যেন আগের তুলনায় আরো 3 গুণ বাড়িয়ে দিয়েছে ফারিস। নিজের হাতে তাকে খেতেও হয় না এখন। মাঝে মধ্যে মুস্কানের মনে হয় হিয়া মেয়েটা এক বিন্দুও ভুল বলেনি তাকে। সত্যিই সে ভাগ্যবতী। ফারিসের মতো এমন একজন স্বামীকে পেয়ে তার জীবন পরিপূর্ণ। বাচ্চাদের সবকিছু এখন তাজমহল আর রাহিলা সামলান। সে শুধু খাওয়ার সময় আর রাতে ঘুমানোর সময় বাচ্চাদের কাছে রাখে। রাহিলা প্রায় 1 মাসের মতো মেয়ে শ্বশুর বাড়িতে নাতি নাতনিদের সামলানোর জন্য থেকেছিল। যেদিন চলে গেল এর পরের দিনই নাতি নাতনিদের টানে ফিরে আসলো। মুস্কানকে কিছুদিনের জন্য গ্রামে নিয়ে যেতে চাইলে এবার জহির আর তাজমহল বাধা সাধলেন। তারা তাদের নাতি নাতনিদের ছাড়া থাকতে পারবে না। অগত্যা রাহিলা আরো 2 দিন থেকে নাতি নাতনিকে চুমু, আদর, ভালোবাসা চোখের পানিতে মুড়িয়ে রেখে চলে গেলেন। মা চলে যাওয়ার পর বেশ কয়েকদিন মুস্কানের খুব কষ্ট হলো। বাচ্চাগুলোও যেন তাদের নানুকে মিস করতে লাগলো। 40 দিনের দিন খাসি এনে বড় আয়োজন করে বাচ্চাদের আকিকা দেয়া হয়। জিন্নাতও এসেছিল সেদিন, কিন্তু কারোর সাথে 2-1টার বেশি কথা বলেনি। কেবল বাচ্চা দুটোকে কোলে নিয়ে আদর দিয়ে চলে গেছে। ফারিস তার ফুফুমানির সাথে কথা বলতে অনেক চেষ্টা করেছিল, কিন্তু জিন্নাত বলেনি। এমনকি নিজের ভাইজানকেও ইগনোর করে চলে যায়। 6 মাস পরের কথা। ফায়েজা এখন সবসময় চুপচাপ থাকে। দিনের বেশিরভাগ সময় হয় পড়ালেখা, কোচিং, কলেজ আর নয়তো ভাই ভাতিজাদের নিয়ে ব্যস্ত থাকে। সেদিনের পর রিশাদের সাথে আর কোনো যোগাযোগ করেনি ফায়েজা, আর না রিশাদ করেছে। রিশাদের কি অবস্থা এটাও জানে না সে। ফোন থেকে সব স্মৃতি মুছে ফেলেছে। আজ তার কলেজে এক্সাম, সাথে মুস্কানেরও। বেবিদের সামলানোর জন্য রেগুলার ক্লাস করতে না পারলেও এক্সাম দেয় মুস্কান। সকাল সকালই বাচ্চাদের খাইয়ে, গোসল করিয়ে, ঘুম পাড়িয়ে সে তৈরি হয়ে নিয়েছে কলেজে যাওয়ার জন্য। ছেলেটা চুপচাপ থাকলেও মেয়েটা ইদানিং খুব বিরক্ত করে তাকে। 1 মিনিটও শান্তিতে থাকতে দেয় না। যতটুকু শান্তি পায় কেবল একটু ঘুমালে আর নয়তো তাদের পাপা বাড়িতে থাকলে। তাজমহল, ফাইজা আর জহিরের কোলে ছেলে অরুণ বেশি থাকে। মেয়েটা কেবল তার কোলে আর ফারিসের কোলে চুপচাপ থাকে। অন্য কারো কোলে কয়েক মিনিট থেকেই ঠোঁট উল্টিয়ে কাঁদতে শুরু করে। এই মেয়ের জ্বালায় কিছুই করতে পারে না মুস্কান। এই তো কাল রাতের কথা। এক্সাম বলে ছেলেকে শাশুড়ির কাছে দিয়ে মেয়েকে হাঁটুতে শুয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল মুস্কান। একদিকে পা দোলাচ্ছিল, অন্যদিকে বই নিয়ে পড়ছিল। প্রায় ঘন্টাখানিকের মতো এই মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিল সে, কিন্তু দুষ্টু মেয়ে না ঘুমিয়ে তার দিকে বড় বড় চোখ ঘুরিয়ে খিলখিলিয়ে হেসে উঠছে।
ঘুম পাড়াতে ব্যর্থ হয় রাগী ভাব নিয়ে চোখ বড় করে মেয়েকে ধমক দিল মুস্কান। বদমাস মেয়ে, ঘুমোচ্ছিস না কেন? একটা দিয়ে নাক ফাটিয়ে দিব, জলদি ঘুমা। মায়ের ধমকে যেন আরো মজা পেল বাচ্চাটা। আগের থেকে এবার আরো বেশি খিলখিলিয়ে হাসতে লাগলো। মুস্কান কাঁদো কাঁদো মুখ করে হাতের বইটা নিয়ে নিজের কপালে নিচে বাড়ি মারল। সেটা থেকে হাসতে হাসতে এবার মায়ের পা থেকেই পড়ে গেল বাচ্চাটা। বিছানায় গড়াগড়ি খেয়ে হাসছে। মেয়ের এমন স্নিগ্ধ সুন্দর হাসি দেখে এবার নিজেই হেসে দিল মুস্কান। মেয়েকে কোলে নিয়ে জাপটে ধরে চুমু খেয়ে পেটে, গলায়, মুখে, নাক দিয়ে সুরসুরি দিতে লাগলো। মা মেয়ে যখন হাসতে ব্যস্ত তখনই রুমে ঢুকলো ফারিস। হাত ঘড়ি খুলতে খুলতে আহ্লাদি স্বরে মেয়েকে ডাকলো। কোথায় আমার আয়রা আম্মু? মাম্মার সাথে খেলা করছে বুঝি? পাপার গলা শুনে মায়ের কোলে থেকেই হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো আয়রা। ফারিস উজ্জ্বল হেসে বলল, এখন না আম্মু, পাপা আগে ফ্রেশ হয়ে আসি তারপর। পাপাকে কোলে না নিয়ে ওয়াশরুম দিকে চলে যেতে দেখে মায়ের কোলে থেকেই ফুফিয়ে কেঁদে উঠল আয়রা। মেয়ের কান্না শুনে ফ্রেশ না হয়ে ফিরে আসলো ফারিস। কোনো মতে গায়ের শার্টটা চেঞ্জ করে মেয়েকে কোলে নিল। মুস্কান হাঁপ ছেড়ে বলল, বাঁচালেন আমায়, বলেছিলাম দ্রুত আসতে, আসলেন না। আপনার এই মেয়ে আমাকে পাগল বানিয়ে ফেলেছে। কালকে এক্সাম, এখন পর্যন্ত একটা অক্ষরও পড়েনি। 1.5 ঘন্টা ধরে এটাকে ট্রাই করে যাচ্ছি ঘুম পাড়ানোর জন্য, 2 মিনিটের জন্য চোখ বোঝেনি। আপনার মেয়ে এখন আপনি সামলান। মুস্কানের নালিশ শুনে ঠোঁট এলিয়ে হাসলো ফারিস। প্রতিদিন বাড়িতে আসলে এমনটা শুনতে হয় তাকে। মেয়ের দিকে তাকিয়ে আদুরের স্বরে বলল, তাই নাকি পাপা? মাম্মাকে এত বিরক্ত করছো তুমি? আয়রা কথা না বলে চুপচাপ বাবার বুক ঘেঁষে রইল। তার থেকে ভদ্র এখন আর কেউ নেই। তাজমহলের দায়িত্বে বাচ্চা দুটোকে রেখে ফায়েজার সাথে এক্সাম দিতে বেরিয়ে পড়ল মুস্কান। ইচ্ছা করেই ছেলে মেয়েকে এমন টাইমে ঘুম পাড়ানোর অভ্যাস করেছে সে, যেন এক্সাম দিতে যেতে পারে। তাজমহলও নাতি নাতিদের ভালোই খেয়াল রাখে। যাওয়ার পথে ফায়েজাকে চুপচাপ পাশে বসে থাকতে দেখে প্রশ্ন করল মুস্কান, এভাবে মন মরা হয়ে আর কতদিন থাকবে ফাইজা? এবার তো একটু মন খুলে চলার চেষ্টা করো। ওই দিনের পর রিশাদ ভাইকে এত কল করলাম, ফোনই তুললো না। ফুপিমনির সাথেও কতবার কথা বলার চেষ্টা করেছি, উনিও কেমন যেন দূরে সরে গিয়েছেন। সব কিছু কেমন যেন হয়ে গেছে ফাইজা। এই 6 মাসে নানা ভাবে তোমার ভাইকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু উনি। কথা শেষ না করেই আক্ষেপে শ্বাস ছাড়ল মুস্কান। ফাইজা ফিসেল স্বরে বলল, কেন এখনো সেই চেষ্টা করে যাচ্ছ ভাবি? লাভ কি হবে এতে? রিশাদ তো নিজেই দূরে সরে গিয়েছে। এখন আর বাবা ভাইয়ার রাজি হওয়া না হতে কিচ্ছু হবে না। আমি প্রায় সময় আমাকে নিয়ে তোমার আর ভাইয়ের মাঝে কথা কাটাকাটি শুনি। আমার জন্য আর নিজের সংসারে অশান্তি করো না ভাবি। যেটা শেষ হয়ে গেছে সেটা শেষই। আমি আর এসব নিয়ে ভাবি না। তুমিও ভাইয়াকে বোঝানো ছেড়ে দাও, ভালো লাগে না এসব আর। মেয়েকে কোলে নিয়ে মুস্কানের কলেজের সামনে দাঁড়িয়ে আছে ফারিস। ঘুম থেকে উঠেই আয়রা তার মাম্মাকে দেখতে না পেয়ে কান্না শুরু করেছে। এমনভাবে কান্না করছে যে তাজমহল হিমশিম খেয়ে ছেলেকে ফোন দিয়ে বাসায় এনেছে। ফারিস আসার পরেও কিছুক্ষণ বাবার কোলে চুপচাপ থেকে মায়ের জন্য কান্না করছে আয়রা। অরুণ শান্ত থাকলেও বোনের কান্না দেখে এখন সেও কান্না জুড়ে দিয়েছে। 2 বাচ্চার কান্নায় মাথা ধরে গিয়েছে ফারিসের। এই সময়টাই সবসময় ঘুমায় তারা, কিন্তু আজ আয়রা দ্রুত উঠে গিয়েছে। ঘুম থেকে উঠলে মুস্কান ছাড়া কেউই সামলাতে পারে না বাচ্চাদের। অরুণকে কোনো মতে সামলানো গেলেও আয়রাকে একেবারেই সামলানো যায় না। মেয়েটা এত বিরক্ত করে সবাইকে। অরুণকে কোলে নিয়ে তার দাদুভাই হাঁটতে বের হয়ে গেছে। দাদুর সাথে বাইরে বের হওয়ার পর কান্না থেমে গেছে অরুণের, কিন্তু তাজমহল আর ফারিস মিলেও আয়রার কান্না বন্ধ করতে পারছে না। পাপার কোলে থেকেও কিছুক্ষণ পর পর ফুফিয়ে উঠছে আয়রা। বারবার ঠোঁট উঁচিয়ে মাম্মা বলার চেষ্টা করছে। আয়রার পিচ্ছি কিউট মুখটা চোখের পানির উত্তাপে ভিজে ফুলে গেছে। ডাগর আখি জোড়া থেকে জলরাশি উপচে পড়ছে। মায়ের মতোই নাকের ডগাটা কেমন স্ট্রবেরির মতো লাল হয়ে গেছে। মেয়ের ঠোঁট ভেঙে কান্না সহ্য করতে না পেরে মুস্কানের কলেজে যাওয়ার সিদ্ধান্ত নিল ফারিস। আয়রাকে কোলে নিয়ে ড্রাইভ করতে পারবে না বলে রিকশায় উঠে বসলো। মেয়েকে কোলে নিয়ে রিকশায় বসার পর কান্না থামিয়ে দিল আয়রা। চুপচাপ বাবার মুখে মাথা রেখে জার্নি উপভোগ করতে লাগলো। এক্সাম দিয়ে বের হয়ে বাবা মেয়েকে একসাথে দেখে হতবাক হয়ে গেল মুস্কান। আয়রার পরনে নীল রঙা বেবি ফ্রক, ফর্সা শরীরে দারুণ মানিয়েছে হাতে কাটা ফ্রকটা। ওদের সামনে দিয়ে যে যাচ্ছে সে একবারের জন্য হলেও তাদের বাবা মেয়ের দিকে তাকাচ্ছে।
ফারিসের বুকে আয়রাকে মিশে থাকতে দেখে এতটাই সুন্দর লাগছে যে মুস্কানের বুকে ব্যথা করছে। বাচ্চাদের চিন্তায় আগে আগেই খাতা জমা দিয়ে বেরিয়ে পড়েছে মুস্কান। ফাইজা এখনো এক্সাম হলে, বাইরে আসতেই এমন একটা সারপ্রাইজ পাবে বুঝতে পারেনি। সাদা শার্ট পরা সুদর্শন স্বামীকে নিজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখে মুস্কানের ক্লান্ত শরীর নিমেষেই সতেজ হয়ে গেল। স্নিগ্ধ হেসে ফারিসের দিকে এগিয়ে যেতেই আয়রা লাফিয়ে তার মাম্মার কোলে চলে আসলো। ফারিস মুস্কানের হাতের ফাইলটা নিজের হাতে নিয়ে টিস্যু দিয়ে কপালের ঘাম মুছে দিতে দিতে বলল, ফাইজা কোথায়? ক্লাসে আছে, এসে পড়বে এক্ষুনি। আপনি কখন এলেন? এই তো 5-10 মিনিট হবে। আয়রাকে নিয়ে এলেন যে, ও কি কাজ ছিল? মুস্কানকে বিচলিত দেখালো। মেয়েকে আরেকটু গভীরভাবে বুকে জড়িয়ে নিয়ে বলল, কখন উঠেছ? তরুণও কি কাজ ছিল? ওই একটু। কি বলেন? চলেন, জলদি বাসায় যেতে হবে। আমার ছেলে নিশ্চয়ই আমাকে খুঁজছে। মুস্কানের উদ্বেগ দেখে হেসে দিল ফারিস। মুস্কান ভুরু কুঁচকে বলল, আপনি হাসছেন কেন? আয়রা তখন মায়ের গলায় থাকা আইডি কার্ডটা মুখে দেওয়ার আপ্রাণ চেষ্টায়। ফারিস মেয়ের হাত থেকে সেটা ছুটিয়ে দিতে দিতে বলল, হাসছি কারণ যে মেয়েটাকে ছোট বলে বিয়েই করতে চাইছিলাম না, সেই মেয়ে এখন আমার 2 বাচ্চা সামলাচ্ছে। কি অদ্ভুত, তাই না? দাদু একদিন বলেছিলেন আমি নাকি একদিন ঠিকই বুঝবো যে উনি কি দিয়েছেন আমায়। একদিন কেন, আমি এখন প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত উপলব্ধি করি যে উনি কি দিয়েছেন আমায়। তুমি না থাকলে আমার জীবনটা এত কালারফুল কখনোই হতো না মুস্কান। কৃতজ্ঞ আমি উপরওয়ালার প্রতি, আমাদের দাদুর প্রতি, বাবার প্রতি। বিকজ অফ দেম আই ফাউন্ড ইউ। আপনার নিশ্চয়ই খুব গরম লাগছে, তাই না? এই জন্য এমন আবোল তাবোল বকছেন। বাসায় চলেন, আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে লেবুর শরবত বানিয়ে দিব। ওটা খেলেই ঠিক হয়ে যাবে। ফারিস শব্দ করে হাসল। মুস্কানের গাল টেনে দিয়ে বলল, ওয়াই আর ইউ সো কিউট? কলেজে আছো বলে চুমু থেকে বেঁচে গেলে। মুস্কানের গাল নরম হয়ে গেল। সে না শোনার ভান করে আয়রাকে নিয়ে ভিতরে যেতে যেতে বলল, চলো আম্মু, আমরা তোমার ফুপিমণিকে নিয়ে আসি। বাড়িতে ঢুকতেই রিশাদকে ড্রয়িং রুমের সোফায় হ্যান্ডসাম পরিপাটির লুকে বসে থাকতে দেখে অবাক হয়ে গেল তারা তিনজন। শুধু বসেই নেই, বর্তমানে সে অরুণকে কোলে নিয়ে খেলা করছে। মামার কোলে উঠে অরুণও হেসে কুটে কুটি। বারবার রিশাদের হাত ঘড়িটা টেনে মুখে দিতে চাইছে, আর রিশাদ সেটা মুখের সামনে থেকে সরিয়ে নিলে খিলখিলিয়ে হেসে উঠছে। এতদিন পর রিশাদকে এমন হাস্যোজ্জ্বল রূপে চোখের সামনে দেখে বুকের পাঁজর নড়ে উঠল ফাইজার। সে শুকিয়ে শুকনো বাসে পরিণত হচ্ছে, আর এই লোক দিনকে দিন গ্লো করছে। আর রিশাদ একা আসেনি, জিন্নাত আর এরশাদ তালুকদারকেও সাথে নিয়ে এসেছে। এরশাদ তালুকদার সোফার একপাশে বসে ছেলের সাথে কথা বলছেন। জিন্নাত তাজমহলের সাথে আড্ডা জমিয়েছে। এতগুলো মাস বাদে ফুপিমণিকে এমন হাসি খুশি হয়ে বড় চাচির সাথে কথা বলতে দেখে মনটা ভরে উঠল মুস্কানের। সে দ্রুত গিয়ে তার ফুপুমণিকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ফুপিমণি? জিন্নাত হাসল। মুস্কানের কোল থেকে আয়রাকে বুকে নিয়ে বলল, আলহামদুলিল্লাহ, তোরা কেমন আছিস? ভালো ছিলাম, তোমাকে দেখে আরো ভালো হয়ে গেছি। ফাইজার ইশাদের দিকে আর চোখে দু একবার তাকিয়ে সে ও জিন্নাতের সাথে হাসি মুখে কথা বলল। ফারিস সেখানে বেশিক্ষণ থাকতে চাইল না। ওই দিন যেহেতু তার ফুপিমণি তাকে ইগনোর করে চলে গেছে, তাই ভেবে নিয়েছে আজও হয়তো তার সাথে কথা বলবে না। কেবল দাদুকে সালাম দিয়ে চলে যেতে নিল ফারিস। তখনই এরশাদ তালুকদার পিছু ডাকলেন, দাঁড়াও। ফারিস দাঁড়িয়ে গেল। এরশাদ তালুকদার সোফা থেকে উঠে এসে নাতির মুখোমুখি দাঁড়ালেন। তোমার সাথে জরুরি কিছু কথা ছিল, সময় হবে কি? ফারিস উষ্ণ শ্বাস ফেলল। বলেন, কি বলবেন? সময় হবে না কেন? না, আজকাল তোমার যা দাম, ভাবলাম আমার কথা শুনে যদি আরো দাম বেড়ে যায়। ফারিস শটান হয়ে হাত ভাঁজ করে দাঁড়ালো। তীক্ষ্ণ কণ্ঠে বলল, এখন বুঝতে পারছি মুস্কানের খোঁচা মেরে কথা বলার স্বভাব কোথা থেকে আসলো। গোড়া তো এখানে। মুস্কান আশেপাশে চোখ ঘুরিয়ে দৃষ্টি লোকাতে চাইল। মিনমিনিয়ে বলল, 1 নম্বরে খেচ্চর লোক। এরশাদ তালুকদার শুকনো কাশলেন। গম্ভীর স্বর প্রয়োগ করে বললেন, আসল কথায় আসি। হ্যাঁ বলুন, শুনছি। অবশ্য কিছুটা ধারণাও করতে পারছি। অরুণ মুস্কানকে দেখে বারবার হাত বাড়িয়ে দিচ্ছে তার কোলে যাওয়ার জন্য। তা দেখে মুস্কান রিশাদের কাছে এসে অরুণকে কোলে নিল।
পরিবেশ এখন গমগমে। এরশাদ তালুকদার কথা তুললেন। আমি জানি তুমি ধারণা করতে পারছো, তবুও পরিষ্কার করে বলছি, আমি এখানে তোমাদের দাদু বা তোমার বাবার আব্বাজান হয়ে আসিনি। এসেছি রিশাদের নানাজান হয়ে বিয়ের প্রস্তাব নিয়ে। আমার ছেলের সাথে আমি কথা বলেছি, সে ফাইজা আর রিশাদের সম্পর্কটা মেনে নিয়েছে। ভেবো না এমনি এমনি মেনে নিয়েছে। তোমার বাপ আর আমার ছেলের মতো বহুত খাটুনি খাটাই হয়েছে। তোমার মা আমার ফুপুমণি তো কেঁদে পায়ে পর্যন্ত ধরছিল তোমার বাবার। ফারিস বিহব্বল চোখে তাকায় তার মা আর ফুফিমনির দিকে। এরশাদ তালুকদার পুনরায় নাতের মুখ ঘুরিয়ে নিজের দিকে ফেরালেন। ওদের দিকে এরকম অবাক হয়ে তাকানোর কিচ্ছু নেই। দুনিয়ার সব মাই সন্তানকে সুখী দেখতে চায়। তোমার মায়ের চোখে তোমার বোনের কষ্টটা ধরতে পেরেছে, যেটা তোমার চোখ পারেনি। তাই তো বোনকে এভাবে ভেঙে যেতে দেখেও তার সুখের জন্য এর এতটুকু করতে পারছো না। এই কয়েকটা মাস কম খোঁজ খবর নিলে না তো রিশাদের, পেরেছ কিছু? বরং তুমি যেরকম চাও সেরকম তোমার বোনের জন্য সেরকম হওয়ার চেষ্টা করেছে। দাদু আমি থামো, আগে আমাকে বলতে দাও রিশাদের দোষটা কোথায়? ওকে কেন মেনে নিচ্ছে না? আমি শুনেছি রিশাদ ফাইজার সাথে যোগাযোগ না করলেও তোমার সাথে করেছে, তোমাকে নানাভাবে মানানোর চেষ্টা করেছে। হ্যাঁ। তাহলে সমস্যা কোথায়? তোমার বাবাকে রাজি করাতে তোমার মায়ের, তোমার ফুপিমণির অর্ধেক জান বেরিয়ে গেছে। এখন তুমি কি চাইছো? তোমাকেও রাজি করাতে আমাদের বাকি জানটুক বেরিয়ে যাক? মনে রাখবে আমি তোমার বাপেরও বাপ। তোমাকে যখন বিয়ের জন্য বাধ্য করতে পেরেছি ওদেরকেও দিতে পারবো। নাতিকে একটানা এতগুলো কথা বলে বড় করে দম ছাড়লেন এরশাদ তালুকদার। রীতিমতো হাঁপাচ্ছেন তিনি। দাদুকে থামতে দেখে এবার মুখ খোলার সুযোগ পেল ফারিস। এরশাদ তালুকদারকে উদ্দেশ্য করে শান্ত স্বরে বলল, আপনার বলা শেষ হয়েছে, এবার আমি কিছু বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বলো, তোমার কথা শোনার অপেক্ষায় তো আছি। ফারিস লম্বা একটা শ্বাস ছাড়ল। থ্যাংক গড, অবশেষে সেই সুযোগটা দিলেন। আপনার এনার্জির প্রশংসা না করে পারছি না। এই বয়সেও এত কথা। এরশাদ তালুকদার চোখ গরম করে তাকাতেই ফারিস তার মাকে ডেকে বলল, এক গ্লাস পানি দাও তো দাদুকে, খেয়ে গলাটা ভেজাক, ক্লান্ত হয়ে গেছে নিশ্চয়ই। পানি লাগবে না, তুমি বলো ফাইজা আর রিশাদকে নিয়ে কি ভাবলে? বলছি আগে আসুন। পরে বসবো, আগে বলো। গাল ফুলিয়ে শ্বাস ছাড়ে ফারিস। ফাইজাকে ইশারায় নিজের কাছে ডাকে। ফাইজা কাছে আসতেই তার মাথায় হাত রেখে জিজ্ঞেস করে, আমাকে ভয় পাওয়ার কিছু নেই, যা বলবো নির্ভয়ে মন থেকে বলবি। ফাইজা মাথা দোলালো। ফারিস তপ্ত শ্বাস ফেলে বলল, রিশাদের সাথে সারা জীবন থাকতে পারবি? চমকিত নয়নে ভাইয়ের দিকে তাকালো ফাইজা। ফারিস মাথা নাড়িয়ে আবার জিজ্ঞেস করতেই নতমুখে বলল, তুমি কি চাও ভাইয়া? অস্ফুট স্বরে হাসলো ফারিস। বুড়ো আঙুল দিয়ে কপাল স্লাইড করে বলল, এখনো আমার চাওয়া নিয়ে ভাবছিস? ফাইজা নিচু কণ্ঠে বলল, তুমি না মেনে নিলে আমি কখনোই রিশাদকে বিয়ে করব না। ফারিস শুকনো হাসলো। স্বাভাবিক স্বরে বলল, আমি একসময় তোকে রিশাদের সাথে ভাবতে পারতাম না ঠিক, কিন্তু এখন আর ওই রকমটা ভাবি না। এখন আমিও মানি রিশাদ তোকে সত্যি সত্যি পছন্দ করে, তোর জন্য সব করতে পারে। আমি ভাবতে পারিনি রিশাদ নিজের পজিশনটা এত শক্ত করে নিজেকে একটা ভালো জায়গায় দাঁড় করিয়ে তোর হাত চাইতে আসবে। রাতের পর রাত তোকে ছাদে বসে নীরবে কাঁদতে দেখেছি। ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে গেছিস, তবুও আমি আর বাবা কষ্ট পাবো বলে রিশাদের সাথে যোগাযোগ করিসনি। রিশাদ জানে তুই কখনো আমার আর বাবার বিরুদ্ধে গিয়ে ওর সাথে সংসার পাতবি না, তাই ও এগোয়নি। যেমন হলে আমরা ওকে মেনে নিব, ও ঠিক ওই রকম পরিস্থিতি তৈরি করে এসেছে। দাদু ঠিকই শুনেছে, আমি এই কয়েক মাস রিশাদের A to Z সব খোঁজই নিয়েছি। যার কাছে আমাদের এত বছরের আগলে রাখা রত্নটি দিয়ে দিব, তার ভালো করে খোঁজ নিতে হবে না? যদি আমাদের রত্নের কোনো অযত্ন হয় তো? কিন্তু আমি খোঁজ নিয়ে যতটুকু বুঝলাম, আমাদের রত্ন যে জায়গায় যাবে সেই জায়গায় তার যত্ন আমাদের থেকেও দ্বিগুণ কেউ করবে। রিশাদ যখন ওর বাবার সাথে লড়াই করে ফুপুমণি আর রিতার গায়ে কোনো আঁচ লাগতে দেয়নি, আশা করি সে তোরও কোনো ক্ষতি হতে দিবে না। এত কিছুর পরও আমি কি করে তোদের না মেনে থাকি বল?
ফাইজা ডুকরে উঠে তার ভাইকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে অস্থির কণ্ঠে বলল, আই লাভ ইউ ভাইয়া, দুনিয়ার সব থেকে বেস্ট ভাইয়া তুমি। বোনের চুলে হাত রেখে প্রসন্ন হাসলো ফারিস। রুমের প্রত্যেকের ঠোঁটে উজ্জ্বল হাসি। রিশাদ যেন আনন্দে বাখারা, খুশিতে তার দু চোখে পানি চিকচিক করছে। ফাইজা ফারিসকে ছাড়ার পরপরও সেও ফারিসকে জাপটে ধরল। আনন্দে বিমোহিত হয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আয়রা অরুণকে ঘুম পাড়িয়ে বাগানে আসলো মুস্কান। দুপুরের খাওয়া দাওয়া পর বিকেলের দিকে বাগানে এসে সবাই আসর জমিয়েছে। আসরটা মূলত ফাইজা আর রিশাদের বিয়ে নিয়ে। বড় ছেলে আর মেয়ে জিন্নাতকে উদ্দেশ্য করে বলেন ইরশাদ তালুকদার, আমি চাইছি আগামী শুক্রবার ফাইজা আর রিশাদের আকদ করিয়ে ফেলতে। তোমরা কি বলো? ফারিস হতবাক হয়ে বলল, আগামী শুক্রবার মানে? আগামী শুক্রবার আসতে তো আর মাত্র 3 দিন। ফাইজার বিয়ে নিয়ে আমরা এত কিছু ভেবে রেখেছি, আর আপনি সবকিছু এত দ্রুত করে ফেলতে চাইছেন? ওর তো এখনো ইন্টারও কমপ্লিট হয়নি। ইন্টার কমপ্লিট করুক, এরপর না হয়। ইরশাদ তালুকদার ধমক দিলেন, তুমি চুপ করো, বেশি বুঝো না। তোমার বোন ইন্টার দিতে আরো 1-1.5 বছরের মতো সময় লাগবে। ততদিনে কি ও একটা হারাম সম্পর্ক থাকবে? এমনিতেই তো পোষ শেষ নেই। আকদ হয়ে গেলে পরে যা ইচ্ছে করে। বিয়ে আজ হলেও দিতে হবে, 1 বছর পর হলেও দিতে হবে। শুধু শুধু হারাম সম্পর্কে জড়িয়ে রেখে লাভ কি? জিন্নাত সায় দিল। আমার কোনো সমস্যা নেই আব্বাজান। জহিরও বলল, আপনি যেমনটা চান তেমনটাই হবে আব্বাজান। ফারিস আর কিছু বলল না। গোটা পরিবার যেহেতু রাজি, সেখানে সে অমত করার কোনো প্রশ্নই ওঠে না। অবশেষে শুক্রবার দিন ফাইজা আর রিশাদের বিয়েটা হয়েই গেল। ঠিক করা হলো যে ফাইজার যতদিন এসএসসি কমপ্লিট না হবে ততদিন সে বাবার বাড়িতেই থাকবে। এসএসসি এক্সামের পর তাকে ধুমধামে উঠিয়ে নেওয়া হবে। আকাশে আজ থালার মতো চাঁদ উঠেছে। চারপাশে বইছে ছন্নছাড়া মৃদু বাতাস। ফাইজার পরনে সিল্কের মেরুন রঙের শাড়ি, চুলে খোপা, তারই চারপাশে তাজা বেলি ফুল। খোপা থেকে নিয়ে পুরো পিঠ জুড়ে পাতলা ঝরঝেটে লম্বা দোপাট্টা। ছাদের দোলনায় বসে আরামে রিশাদের কাঁধে মাথা রেখে আকাশের ওই গোল চাঁদটার দিকে তাকিয়ে আছে ফায়জা। রিশাদের গায়েও সাদা রঙের সুন্দর পাঞ্জাবি। আপাতত সে এক হাতে ফায়জাকে পেছন থেকে পেঁচিয়ে রেখেছে, অপর হাত দিয়ে ফায়জার মুখে উঠতে থাকা ছোট্ট চুলগুলো নির্বিঘ্নে সরিয়ে দিল। চাঁদের আলোয় একটা স্নিগ্ধ মায়াবী পরি মনে হচ্ছে ফায়জাকে। ফায়জার চুলের বেলি ফুলের তীব্র ঘ্রাণ রিশাদের নাকে এসে বিচ্ছে। ঘাটটা আর একটু কাত করে ফায়জার খোপায় নাক ঘষল রিশাদ। গভীর করে শ্বাস টেনে ভরাট স্বরে বলল, ঘুমিয়ে গেছো? উফো, তাহলে কথা বলছো না কেন? আর একটু শক্ত করে রিশাদকে পেঁচিয়ে ধরল ফায়জা। মিহি রিনরিনে স্বরে বলল, এভাবেই ভালো লাগছে। রিশাদ মৃদু হাসল। কত দিনের স্বপ্ন ছিল জানো, তোমাকে এভাবে জড়িয়ে ধরে খোলা আকাশের নিচে বসে চন্দ্র বিলাস করব। ফাইনালি সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা পেলাম। বলো কি হু হু করছো? তোমাকে পাওয়ার জন্য এত কষ্ট করলাম, আমাকে তো একটা ধন্যবাদ দিলেও না। রিশাদের কাঁধ থেকে মাথা উঠিয়ে ফেলল ফায়জা। তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, কষ্ট কি তুমি একাই করেছো, আমি করিনি? রিশাদের রসিক স্বর, হো তাই বুঝি, তুমিও কষ্ট করেছো? আমি তো জানতামই না। তা কি কি কষ্ট করেছো শুনি। রিশাদের বুকে কিল বসালো ফায়জা। ফাজলামো কেন করছো? কোথায় ফাজলামো করছি? আমি তো শুধু তোমার কষ্টগুলো সম্পর্কে জানতে চাইছি। হঠাৎই ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল ফায়জা। আচমকা ফায়জার কান্নায় ভেবাচেকা খেয়ে গেল রিশাদ। দ্রুত ফায়জার চোখের পানি মুছে দিয়ে বলল, হেই, তুমি কাঁদছো কেন হঠাৎ? কেঁদো না প্লিজ। ফায়জা নাক টেনে ফুফিয়ে বলল, আমার সত্যিই তোমার জন্য খুব কষ্ট হয়েছে। তোমার সাথে এতদিন কথা বলতে না পেরে মনে হয়েছিল মরে যাব। ভেবেই নিয়েছিলাম আমাদের হয়তো আর কখনো এক হওয়া হবে না। হঠাৎই ফায়জার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল রিশাদ। আচমকা চুম্বনে ফায়জার সমস্ত দেহ শিউরে উঠল। লজ্জায় অস্বস্তিতে ঠোঁট সরিয়ে নিতে চাইলে তার গলা সহ গাল আঁকড়ে ধরল রিশাদ। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, আর কখনো এসব বলবে না। আমরা এক হয়েছি, এখন থেকে সারা জীবনের জন্য এক হয়েই থাকবো।
এই যে হাত ধরলাম, মৃত্যুর আগ পর্যন্ত এই হাত ছাড়বো না। ফায়জার শরীরের বেগে রিশাদকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। দীর্ঘ হেসে রিশাদ ও ফায়জাকে নিজের সাথে চেপে রাখল। বাবার বুকের উপর লেপ্টে ঘুমিয়ে আছে আয়রা। মেয়ের পিঠে এক হাত ঠেকিয়ে অন্য হাতে ফোন টিপছে ফারিস। মেয়েটা বাবার খুব আদুরে, বাবার কাছেই থাকতে পছন্দ করে বেশি। ডক্টর বলেছে আয়রা অরুণের থেকে 3 মিনিটের ছোট। ছোট বলেই হয়তো মেয়েটা এত আহ্লাদী। অরুণকে কোলে নিয়ে ঘরে ঢুকলো মুস্কান। ফারিসের কথায় আজ শাড়ি পরেছে সে। অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এত রাত হয়ে গেছে, ছেলেটা এখনো ঘুমায়নি। অরুণ এমনিতে চুপচাপ, কিন্তু ছটফট করে বেশি। সারাক্ষণ হাত পা নাড়ায়, চেহারায়ও একটা চঞ্চল ভাব আছে। অরুণকে কোল থেকে বিছানার মাঝে শুইয়ে চুলগুলো হাত খোপা করতে লাগলো মুস্কান। শাড়ির আঁচল কোমরে গুজে একের পর এক ঘরের টুকিটাকে কাজ করতে লাগলো। ফারিসের ছড়িয়ে ছিটিয়ে রাখা জামা কাপড়গুলো একত্রিত করে ধোয়ার জন্য আলাদা করে রাখলো। অরুণ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তার মাম্মাকে দেখছে, হাত পা নাড়িয়ে খেলছে। ছেলের এমন ছটফটানো দেখে ঘুমন্ত মেয়েকে বিছানায় শুয়ে ছেলেকে কোলে তুলে নিল ফারিস। ছেলের নরম তুলতুলে গালে চুমু দিয়ে বলল, ঘুমাবে না বাবা? উত্তরে উল্টোপাল্টা স্বরে আওয়াজ তুলল অরুণ। দুহাত নাড়িয়ে বাবাকে কি যেন বোঝাতে চাইল। ছেলের কথা না বুঝালেও ঠোঁট এলিয়ে হাসল ফারিস। ঘরটা একটু গুছিয়ে ঠিকঠাক করে মেয়েকে সুন্দর মতো শুইয়ে দিল মুস্কান। খাটের একপাশে শুয়ে ফারিসকে ডেকে বলল, দেখি দিন ওকে আমার কাছে, সাথে নিয়ে না শুলে ঘুমাবে না। অরুণকে মুস্কানের কাছে দিয়ে আধশোয়া হয়ে ফোন টিপতে লাগলো ফারিস। মুস্কান সুইচ টিপে রুমের ইলেকট্রিসিটি বন্ধ করে অরুণকে ফিডিং করাতে লাগলো। একসময় অরুণ ঘুমিয়ে গেলে তাকে ঠিকমতো শুয়ে দিয়ে বিছানা থেকে উঠতে নিলেই ফারিস এসে পুনরায় মুস্কানকে খাটের সাথে চেপে ধরল। আচমকা ফারিসের এমন হামলায় ঘাবড়ে গেল মুস্কান। আস্তে করে বলল, কি করছেন কি? বাচ্চারা উঠে যাবে তো, সরেন। ফারিস সরল না, বরং মুস্কানের উপর নিজের পুরো ভর ছেড়ে দিয়ে গলায় নাক ঘষে বলল, উঠবে না? মুস্কান ফারিসকে ঠেলে নিজের উপর থেকে সরানোর চেষ্টা করে বলল, আমি চেঞ্জ করব, সরেন। আঙুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে বিছানার সাথে মুস্কানকে আরেকটু শক্ত করে চেপে ধরল ফারিস। ঘোর লাগা কণ্ঠে বলল, চেঞ্জ করানোর জন্য তো আমি আছি। লজ্জায় মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল মুস্কান। কি শুরু করলেন বলেন তো? রোম্যান্স? মুস্কানের গলার ডান পাশটায় ছোট ছোট চুমু দিয়ে বলল ফারিস। মুস্কানের নিঃশ্বাস ভারী হয়ে গেল। ফারিসের বুকের শার্টটা মুঠোতে পুরে লৌহ স্বরে বলল, আমি ক্লান্ত এখন। প্রশান্তি দিতেই তো এসেছি। আপনি আসলেই একটা। মুস্কানের গালে হাতের উল্টো পিঠ দিয়ে স্লাইড করে বলল, কি? কিছু না। শব্দহীন হাসে ফারিস। মুস্কান ফাইজার কানে ঠোঁট লাগিয়ে ফিসফিসিয়ে বলল, অসম্ভব ভালোবাসি তোমায় বাবুদের আম্মু।